এনসিপি এনসিপি আমাদের সংসদের তৃতীয় বৃহত্তম দল, তারা জুলাই পদযাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যাচ্ছেন, কিন্তু হবিগঞ্জে তাদের খুব একটা সুখকর কোন অনুভূতি হয়নি। ওরা মিটিং করেছেন, মিটিং এর পর তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপরে সেখান থেকে তারা গোলাপগঞ্জে গেলেন, সেখানে আরো আমরা দেখলাম মারপিট হলো। প্রথম দিনের বিভিন্ন ভিডিও আমরা চোখে পড়লো, আমরা দেখতে পেলাম অনেকটি চেহারা বোঝা গেল। তো এখন আমার কথাটা হলো কি যে দুটো কথা, একটা কথা হলো যে প্রথমত সরকারের কি ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষার কি ভূমিকা, একটা পলিটিক্যাল পার্টি কি দেশের বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য যেতে পারবে না। দ্বিতীয় কথাটা হলো যে এনসিপির কিছু কিছু মানে আপনার নেতা এমন এমন ভাষায় কথা বলেন যেন মনে হয় যে ওয়ান কাইন্ড অফ প্রভোকেটিং তাদের কথাবার্তা, যে আমাকে মারো না কেন তোমরা, আমাকে ধরো না কেন তোমরা, এত বলতেছে, এই ধরনের একটা ভাব। তো সামগ্রিকভাবে কি মনে হয় আপনার এই রাজনৈতিক কর্মসূচিগুলি নিরাপত্তা দেওয়াটা কি সরকারের দায়িত্ব না, এবং তাদেরও কি ভাষার ব্যাপারে একটু সংযত হওয়া উচিত না, অথবা এই প্রসঙ্গে আপনার অন্য কোনো মন্তব্য থাকে সেটা একটু বলেন। না, আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন, কারণ আপনার ভাষাগুলো উস্কানিমূলক, যে আপনি যেভাবে বলছেন যে প্রভোগ করা, যে আমাদেরকে আক্রমণ করো। কারণ বিগত এক মানে সরকার গঠনের পর থেকে কিংবা এর আগে থেকেও বিএনপির বিরুদ্ধে এদের সুরটা একটু কঠিন ভাষায়। এরা দাবি করে যে একই সঙ্গে তারা আন্দোলন করেছে, বিএনপি আন্দোলনের একটা অংশীদার, কিন্তু ভাব নেই যে সবকিছু তারাই করেছে, তারাই বিপ্লব করে ফেলেছে, তারাই শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে। এখানে দুনিয়াতে আর কেউ ছিল না, এখানে জনতা নাই, এখানে অন্য কোনো পার্টি নাই, শুধু তারা। এই যে ভাবটা নেওয়া, সে ভাব নেওয়ার বিষয়টাতে অনেকে তাদের উপর ক্ষুব্ধ হয়, এবং তারা প্রধানমন্ত্রীকে এবং অন্যান্যদেরকে যেভাবে কটাক্ষ করে কথা বলে। আমি দেখলাম যে কিশোরগঞ্জে ফজলু ভাইয়ের এলাকায় গিয়ে ফজলু ভাই সম্পর্কে ফজু পাগলা, এই যে ডেলিভারেটলি এভাবে অপমান করা। এবং আপনি যে কথাটা প্রথম বললেন যে সিলেটের যে জায়গায় গেল, ওই যে ওইখানকার গৌস সাহেব সম্পর্কে সেখানে বাজে কথা বলেছে, তো স্থানীয় এমপি সম্পর্কে আপনি বাজে কথা বলবেন তার এলাকায় বসে, এবং সব জায়গায় আপনি একই কাণ্ড করতেছেন। বগুড়ায় যাবেন, তারেক রহমানের বিরুদ্ধে বাজে কথা বলবেন, আপনি গোপালগঞ্জে গিয়ে যাবেন, সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার অরাসিটি কতটুকু, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলে আসবেন। তো আপনাকে স্থানীয় লোকরাই তো প্রতিহত করবে, সেন্ট্রালি তো করতে হচ্ছে না। কারণ স্থানীয় লোকেরা তাদের তাদের এলাকার লোককে, তাদের ওইখানকার মাটি থেকে উঠে তাদের শ্রদ্ধা করবে। সেই শ্রদ্ধা জায়গায় আপনি কোথা থেকে গিয়ে ওই জায়গায় গিয়ে বক্তৃতা করবেন তাদেরকে হেয় করে, সেটা তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রাজনৈতিক দল নয়, শুধু সাধারণ ঘটনাতেও তো হয় না। আমি যাইয়া সিলেটে ওই জায়গায় গিয়ে কেন আমি স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে বাজে কথা বলবো? আমার বড় জোর সাহস থাকলে ঢাকায় বসে মিউ করতে পারি। কিন্তু এই যে কালচারটা এনসিপি শুরু করেছে, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে সেখানে প্রতিরোধ হচ্ছে। তাদেরকে আমি এগুলো ভাষা বর্ণনা করতে পারবো না, আজে বাজে ভাষায় যেভাবে গালাগালি করতেছে, তাদের পিটাচ্ছে, তাদের গাড়ি বহরে হামলা করছে, সবকিছু কিন্তু একটা নাগরিক হিসাবে আমার ক্ষুব্ধ হওয়ার কথা। কারণ এনসিপির তো অধিকার আছে আপনার সমাবেশ করার, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার, এবং তাদের সমাবেশ আছে মুক্তভাবে কথা বলার। কিন্তু কথা বলার যে একটা সীমা আছে, সেটা যেমন তারা ভুলে যাচ্ছে, তেমনি তারা এটুকু বুঝছে না যে তাদের উপর এই যে আক্রমণগুলো আসছে, সেখানে কোনো সহানুভূতি নাই কারো। একটা দল, একটা ব্যক্তিদের কোনো সহানুভূতি নাই যে এদেরকে পিটাচ্ছে। আওয়ামী লীগ তো অবশ্যই আগে থেকেই আছে, এদেরকে পিটালে ওরা খুশি হয়, কারণ আওয়ামী লীগের সাথে ওদের জাত শত্রুতা একটা তৈরি হয়েছে। তার যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছে, আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা করেছে, জেলে দিয়েছে, মব করেছে, এবং এখনো করছে, তো তাতে করে আওয়ামী লীগ তো তাদের জন্য তাদের সিম্পেথি জিরো। এরপরে আছে জামাতে ইসলামী। জামাতে ইসলাম তাদেরকে লাঠিয়াল হিসাবে রেখেছে সত্য, কিন্তু জামাতে ইসলাম কখনো মারামারিতে, কখনো
গোলযোগে যে কোনো আন্দোলনে বলেন, তারা কিন্তু নাই, তারা নিজেদের নামে নাই। জামাতে ইসলাম এখানেও আছে, তাদের যে এনসিপি যে সমাবেশগুলো হয় এখানে তারা যায়, সাপ্লাই দেয় লোকজন, সেভাবে আছে। কিন্তু মারামারিতে এনসিপি কে পক্ষ নিয়ে তারা বিবৃতি দিবে বা আহ, বিবৃতি দিতেই পারে, কিন্তু বড় ধরনের স্টেপস নেবে আমার মনে হয় না, নিয়ে নেই। আর বিএনপি তো তাদেরকে প্রকাশ্যেই, যেহেতু তাদের সাথে লেগেছে, তারাও প্রকাশ্যে তাদেরকে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছে। কোথাও কোথাও দেখছি একটু সৌহার্দ্য দেখাচ্ছে, চা পানি খাচ্ছে পরস্পর বসে, খাওয়াচ্ছে। তো এগুলা লোক দেখানো কিছু কাজ আছে। মোদ্দা কথা হচ্ছে যে এনসিপি এর সঙ্গে বিএনপির একটা ভালো ধরনের মাঠ পর্যায়ে ধাক্কাধাক্কি হচ্ছে, এবং মানুষের মধ্যে আবার সন্দেহ জাগে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এনসিপি কে এই ধরনের দামি কার্যক্রম করতে দিয়ে বিএনপি কি এদেরকে মানে বিরোধী দল হিসেবে ট্রিট করতে চায়, বাজারে খাওয়াতে চায় যে দেখো আওয়ামী লীগ নাই কি হয়েছে। এখানেও কিন্তু চরম সরকার এবং বিরোধী দলের মধ্যে আছে, ফাইটিং আছে, এবং চরম দ্বিমত আছে অনেক অনেক ইস্যুতে। তো জানি না কোনটা ড্রামা আর কোনটা রিয়েল ঘটছে। বাট একটা কথা আমি বলতে পারি, এনসিপি হোক যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের রাজনীতি করার, তাদের সমাবেশ করার অধিকার আছে। সরকার তার পুলিশ দিয়ে বা বিএনপি লোকদের দিয়ে এটা বন্ধ করতে পারে না। সরকার যদি করতে চায় সরাসরি বলবে, সরাসরি অ্যাকশন নেবে, আপনার এই কথা আমাদের পছন্দ হয়নি, আপনার এই কারণে আমরা এই প্রতিবাদ করলাম, বা এটার জন্য আপনাকে এই পানিশমেন্ট আমরা দিতে বাধ্য হব, এই জাতীয় কোনো হুমকি। কিন্তু মাঠ পর্যায়ে যদি এভাবে কারো রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে এই বিশৃঙ্খলাটা কিন্তু শুধু এই দলে থাকবে না, সেটা কিন্তু পরস্পর ছড়িয়ে যাবে। যারা, আমি এর আগেও বলেছিলাম, যারা গতকাল ইউনূসের আমলে বসে এইভাবে অ্যাট্রোসিটিতে সহায়তা করেছে, মার্চে প্রতিপক্ষকে পিটিয়েছে, রাজনৈতিক অধিকার কর্ম করেছে, তারাই আবার আজকে দিনে সেটাই পাচ্ছে, এবং এই চক্র চলতেই থাকবে। আবার যখন আওয়ামী লীগের লোকজন সুযোগ পাবে, তখন আওয়ামী লীগের লোকজন মাঠে এসে এদেরকে মারবে। তো এই যে চক্র, এটা ইউনূস শেষ করতে পারতো একজন নিউট্রাল গভর্নমেন্টের হেড হিসাবে, কিন্তু সেটা সে করে নাই, বরং সেটাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়ে গেছে। তো ইউনূসের অপকর্ম এবং এনসিপির বাড়াবাড়ি সবগুলো মিলে আমার মনে হয় না যে খুব সহসা এই ঘটনাগুলো খুব থেমে যাবে। তবে আওয়ামী লীগ যদি কোনোভাবে শক্তিশালী হয়, এদের উপর আক্রমণ করে, তখন বিএনপি, এনসিপি, জামাত আবার এক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। না, আরেকটা বিষয় আপনি দেখেন যে সরকারের কাছে বিএনপি আছে, এখানে বিএনপির প্রতি তো মানে সন্দেহের আঙুল তারা তুলছে এনসিপি, কিন্তু আবার দেখেন আপনার প্রশাসন কিছু করছে না এই অভিযোগ করছে। কিন্তু দেখেন রাজশাহী ইউনিভার্সিটি কিছু ঘটনা দেখেন আপনি, এখানে কিন্তু আবার বিএনপি না, এখানে জামাত কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে জামাতের এবং মানে মানে যিনি জামাতের না এখন, কিন্তু তাকে জামাতেরই মনে করা হয়। সালাউদ্দিন আম্মার, তাকে দেখলাম যে বেলচা হাতে ছাত্রদেরকে পিটাচ্ছে এবং কয়েকজনকে পিটে আছে। সেই ঘটনা দেখলাম, কোনো কিছু হলো না, এবং তার বিরুদ্ধে আজকে মামলাতে যাওয়া হয়েছে, আদালতে গিয়েছিল, আদালতও মামলা নেয়নি, তখন তারা তদন্ত করতে পারছে, এটার দিক দিয়ে ভালো। কিন্তু এখানে দেখেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যেন নীরব হয়ে গেছে। এটা কেন? এটা কি তাকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করেন না? আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের মতো সাধারণ লোকদের উপর চড়া হওয়ার জন্য খুব মেরুদণ্ড দেখাতে পারে, কিন্তু যেখানে যে দরকার সেখানে মেরুদণ্ড দেখাতে পারে না। যেমন রাজশাহী একটা ইউনিভার্সিটি ব্যক্তির ইশারায় চলতে পারে না। একটা ব্যক্তি আদালত বসাবে, ব্যক্তি সাক্ষ্য দিবে, ব্যক্তি একজনের বিরুদ্ধে অভিযোগ আনলো, সে অভিযোগই সত্য, এবং উনি আবার বিচার করে তাদেরকে পিটাবে। এই যে বর্বরতা, এটা তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি না কোনো বিশ্ববিদ্যালয়ে এই বর্বরতা ছিল। যতই শক্তিশালী সংসদ ছিল, এই বর্বরতা এবং একক ব্যক্তির নেতৃত্বে এই ধরনের ঘটনাবলী, প্রতিপক্ষকে হামলা, মামলা, এবং হামলার পরে আবার জেলে দিয়ে দেওয়া, এগুলো আর কখনো ঘটেনি। এবং পুলিশ যে ন্যাক্কার জন্য কাজটা করেছে, যাদেরকে পিটিয়েছে তাদেরকে জেলে দিয়েছে, এটাতে তো প্রমাণ হয় যে পুলিশের মানে মোরাল কোনো ডেভেলপমেন্ট হয় নাই, পুলিশের চরিত্র কোনো ঠিক হয় নাই। এরা ক্ষমতা যার যেদিকে আছে,
ওরা জানে এখন শিবির মিলিয়ে ওদেরকে পিটালে ওরা কিছু করতে পারবে না, তাই এটা করেছে। এবং সরকার যদি আবার ব্যাগ দিয়ে সরকার যদি বলে মামলা করো, আম্বারকে ধরো, বা জিএস প্রেসিডেন্ট যে আছে ভিপি যে সাংবাদিকদের পিটানোর হুমকি দেয়, যে সাংবাদিকদের দেখিয়ে দেবে, সাংবাদিকদের কি কি জানি আরো কতগুলো বিরাট হুমকি, মানে বাংলাদেশের সাংবাদিকরা এখন সবচেয়ে বড় হুমকি জায়গায় চলে এসেছে। আমি এটা নিয়ে একটা লিখেছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে এই নিউজ পেপার রিপোর্টার ইয়েদের এডিটরদের একটা সংগঠন হয়েছে নতুন, বিএনপি জামাতের যারা সম্পাদক ছিল তারা এটা নেতৃত্বে আছে। বিশেষ করে আমার দেশের মাহমুদুর রহমান এটার বড় হত্যাকর্তা। তো তিনারা ওই দিন মাহমুদুর রহমান বললেন যে এর কথা বলার অধিকার দিতে হবে, রিপোর্টারদেরকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে এই সংগঠনে কিন্তু ডাস্টবিন শফিকও আছে, এই সংগঠনে ডাস্টবিন শফিক আছে, এবং সেখানে বিগত ইউনূস আমলে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, সাংবাদিকরা নির্গৃহীত হয়েছে, চাকরি হারিয়েছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা আছে। তো এইগুলো নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন নাই। এবং এই যে রাজশাহীতে এই ঘটনাটা ঘটলো, এটা যে জামাত করেছে, এখন তো ওদের খুব মাহমুদুর রহমানদের হয়তো খুব কষ্ট লাগবে। এটা নিয়ে কিভাবে বলে ওই সাংবাদিকদের কথা বলে, সাংবাদিকদের যে সাজা দেওয়ার কথা বলেছে, তাহলে এরা কি করছে? এরা কি একটা শব্দ টু শব্দ উচ্চারণ করেছে? বা এই ধরনের সংগঠনগুলো এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে? এটাই যে ওইখানে জামাত ইসলাম যেহেতু শক্তিশালী আছে, এবং জামাত অতীতেও প্রমাণ দিয়েছে যেখানে তারা শক্তি থাকে সেখানে তারা রক কাটায় নেমে পড়ে, এবং প্রতিপক্ষকে হামলা মামলা যেভাবে ইচ্ছা করবে, প্রশাসনকে হাতে নেওয়া, যে কার্যক্রমগুলো করে, আমি আপনি এগুলোর সঙ্গে খুবই পরিচিত, 90 দশকে আমরা এগুলো দেখে এসেছি। তো সেই কাহিনী এখন মনে হয় রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকালে মনে হয় সেই কলঙ্কিত ইউনিভার্সিটি, সেই রাজশাহী ইউনিভার্সিটি সেই 90-এর এই যে হত্যাকারী যেভাবে আস্ফালন করতো, ঠিক একই ধরনের আস্ফালন শুরু হয়েছে। চিটাগং ইউনিভার্সিটি তো একই চরিত্র ছিল, রাজশাহী এবং চিটাগং, সেই এরশাদ আমলে যে আস্ফালন সেটা মনে হয় যে আবার ফিরে এসেছে নতুন করে ক্যাম্পাসে। তো আরেকটা বিষয় আমি একটু অন্যদিকে যাচ্ছি, যে আমাদের আইসিটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, সেখানে তো দেখলাম যে মানে অনেকেরই বিচার হচ্ছে, এর মধ্যে বেশ কটা প্রায় 6টা মামলা রায়ও হয়েছে, অনেকে মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু আজকে গতকালকে দেখলাম যে আপনার আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে যে এরা আন্তর্জাতিক আইনি মানদণ্ড রক্ষা করতে বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তো আমরা কিন্তু দেখছি যে এখন যে মামলাগুলো যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও দেখছি তারা আগাম বলে দিচ্ছে যে কি মামলার কি রায় হবে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদেরও বিভিন্ন মামলাগুলো এখানে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে অনেকে বলছে এটা একটা মানে প্রতিশোধ গ্রহণের একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? এটা দুঃখজনক। এরকম একটা উচ্চ আদালত যদি প্রতিশোধ বাস্তবায়নের জন্যই গঠন করা হয়ে থাকে, তাহলে তো আদালতকে দিয়ে মানুষের যে চিন্তাধারা, যে সম্মান, সেগুলো ভুলুণ্ঠিত হয়ে যাবে। আজকে আমি দেখলাম আব্দুল লতিফ সিদ্দিকী, উনাকেও ওই একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে হেফাজতের মামলা, যেটা শাপলা চত্বর। উনি কথা বলতে চেয়েছেন, উনি কথা বলতে পারেন নাই, এবং সেখানে কিছু বাকবিতণ্ড হয়েছে। উনাকে কথা বলতে দিচ্ছে না। উনি কথা যখন বলছে তখন বিচারক বলছেন যে কে কথা বলে, আমি তাকে কি অনুমতি দিয়েছি কথা বলার? তারপরে হায়রে আমার বিচারক, এই জাতীয় কমেন্ট করে আবার লতিফ সিদ্দিকী। তো সবকিছু মিলিয়ে আসলে বিচারালয় যে সম্মানের জায়গা থাকার কথা, সেই সম্মানের জায়গা কি আমরা অর্জন করতে পারছি? আমাদের এই বিচারালয়গুলো তো কোনো ব্যক্তির বিষয় না, এগুলো তো প্রতিষ্ঠানগুলোকে কি আমরা আসলে মান ইজ্জত শেষ করে দিচ্ছি কিনা? আমি দেখলাম যে আমার সহ আরো 28 জনের বিরুদ্ধে এক প্রকার সংগঠন ওইখানে ইয়ে করে আসছে, আপনার এটা কি বলে, অভিযোগ দিয়ে আসছে। হ্যাঁ, কিসের অভিযোগ আমি জানি না। আমি দেখলাম যে ওদের একটা বিবৃতি দেখলাম, ওই বিবৃতিতে আমার নাম নাই, কিন্তু লাস্ট মুহূর্তে ওইখানে আমার নাম এবং সমান নাম যোগ করা হয়েছে।
তাহলে এগুলো বোঝা যায় যে কি ইন্টারেস্টে এরা যাইতেছে, বুঝছেন? এবং আমার নাম লাস্টে আপনি দেখবেন একদম শেষ দিকে আমার নাম যোগ করছে। এবং আমি শুনলাম যে ট্রাইব্যুনালেরই এক উৎসাহী কেউ হয়তো এটা করেছে, এবং ওদেরকে বলেছে এর নামও দাও, বা ওরা ওদেরই কতগুলো উৎসাহী আছে একটা বিশেষ রাজনৈতিক দলের, বিএনপি না। তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে এটা হাইকোর্টের সমমানের একটা আদালত, সে আদালতটাকে কি কিন্তু যাচ্ছে তাই বানিয়ে দিচ্ছে কিনা আমরা এটাও দেখতে হবে। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, দিয়ে যাচ্ছেন, তাও ঘটনার এত মাস পরে এসে, আমি 5 আগস্ট চলে গেছে কত আগে, এখন আমি 5 আগস্টের শত্রু হয়ে গেলাম, আবার আমার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন 5 আগস্ট সাপোর্ট করে নাই, কেন করি নাই, জুলাইতে কেন ছাত্রদের পক্ষে লেখালেখি করেছে সেটাও অভিযোগ করে। এই দেশে আসলে কি বলবো, ব্যক্তি নিজের কথা তো আর বলা যায় না। মানে আপনি নিরপেক্ষ হলে কেউ এই দেশে আর থাকতে পারবে না। এদেশে সবাই কোনো না কোনো দলের কোলে চলে যেতে হবে, তাহলে, এবং একটা দল যাবে আর একটা দলের লোকজন এসে রাজত্ব করবে। এটাই হচ্ছে এদেশের নিয়ম হয়ে গেছে এখন। এখানে আপনি কোনো স্বাধীন কোনো সত্তা থাকবে না, আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের করতে হবে। এখন এক সময় আপনার শাপলা চত্বরে কেউ মৃত্যুর কোনো ঘটনাই দেখেনি, আরেক সময় এসে দেখবে সেখানে 61 জন 62 জন আদিলুর যে লিস্ট করে গেছিল সেই লিস্ট ঠিক আছে, আর এর আগে আদিলুর যাদেরকে দিয়ে গেছিল তাদেরকে কেউ খুঁজে পায় না। দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা কিভাবে কি বলবো, আমাদের তো বলতে গেলে এখন ভয়ের সংস্কৃতিতে আছে, এখানে তো মন খুলে কথাও বলা যায় না। আপনার আদালতের ইস্যুস নিয়ে তো আরো বেশি আমাদের সতর্ক থাকতে হয় কথা বলার ক্ষেত্রে, কারণ আপনি এতগুলো মিডিয়া দেখলো যে সেখানে কেউ মৃত নাই, একটার পর একটা ব্যক্তি উদাহরণ দিয়ে দেখালো, আবার আরেকটা সময় এসে ক্ষমতা পাল্টে গেলে আবার দেখা গেল যে এখানে ছিল। এবং সরকারের তরফ থেকে আমি যে জিনিসটা সবসময় ল্যাপস দেখি, আমি জানি না এটা আপনার চোখে পড়েছে কিনা, যে লোকগুলো মারা গিয়েছে এটা কেন প্রমিনেন্টলি প্রচার করে না, এই লোকগুলা কে, কোথায় এরা? তাহলে তো একটা ধূম্রজাল, যেহেতু আসলে যারা একটা এর মধ্যে আছে যে আসলে কতজন মারা গিয়েছিল, আসলে মারা গিয়েছিল কিনা, সেদিন আসলে কি ঘটেছিল, এটা তো জাতিরও জানার আগ্রহ আছে, সেই আগ্রহটা কিন্তু আমরা তো একটা ছোট্ট বলি, এখানে একটা সাপ্লিমেন্টারি ব্যাপার, যে স্বপ্নযত্নের ওই সভাটা আয়োজন করেছিল হেফাজতে ইসলাম। এই গত 13 হেফাজতে ইসলাম কি বলেছে একবারও যে ওখানে তাদের কয়জন লোক মারা গেছে? না, বলে না, বরং তারা মারা যায়নি সেটাও বলেছে। তাহলে হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে এক ধরনের একরকম হয়ে যায়। যেমন এর আগে আমি ওই যে বেনজিরের কথা বলেছি, আমাকে নিয়ে ট্রল করছে, আমাকে নিয়ে বেনজিরের প্রেমিক বানিয়ে দিচ্ছিল আমাকে। আমি বললাম যে বেনজিরকে তখন সবাই হিরো বলছে। হ্যাঁ, বেনজির শহর রক্ষা করলো, এটা মনে হলো যে হালাকু খান আক্রমণ করেছে এই যে শহর বাগদাদ, তো বাগদাদ থেকে রক্ষা করার জন্য একজন দাঁড়িয়ে এবং সেটা বেনজির এবং আদার্স মিলে এটা শেষ করলো। এবং এটা ছাড়া ওই সময় শহরবাসী মনে করেছে এছাড়া উপায় ছিল না। কিন্তু আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, আবার এরাই ছিল সেই ভিলেন যারা সেখানে রক্তাক্ত করেছে, শত শত মানুষকে মেরেছে, এবং এটা কি বলে, ট্রাকে করে করে কোথায় জানি পাচার করে দিয়েছে। তা আমার মনে হয় একটা উচ্চ আদালত যখন এটা দেখেছে, এটা স্বচ্ছতার সাথে বিষয় করা উচিত। আব্দুল লতিফ সিদ্দিকীর এখানে ভূমিকা কি, বা আদার্স যাদেরকে এখানে করেছে, এবং ঘটনার এত বছর পরে এসে যেমন মোজাম্মেল বাবু এবং আদার্স, তাদেরকে যে ধরা হয়েছে, তারা এটার একটা বয়ান দিয়েছে যে এখানে কোনো কিছু হয় না, এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তো সেটাও তো ঘটনার বহু বছর পরে, আমার মনে হয় 26-27 মাস পরে, সঙ্গে সঙ্গেও না। তো ওই সময়ও কেন এটা নিয়ে কথা হয় নাই? মোট কথা এটা একটা শাপলা চত্বর একটা জাতির জন্য একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। এটার আমি সমাধান চাই, আসলে সেদিন কি ঘটেছিল। আমরা এক সময় শুনলাম যে কিছু ঘটে নাই না, কোনো মারা যায় নাই, আরেক সময় শুনতেছি সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। আসলে কি ঘটেছিল সেটা আদালত নির্ধারিত করুক, সরকার পক্ষ এবং যারা এর সঙ্গে জড়িত সবাই যদি মানে প্রমাণ দিতে পারে, হোক বিচার, তবে সুষ্ঠু হোক, আদালতকে নিয়ে কোশ্চেন না উঠুক। আপনি যেটা বলছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ইউএনএইচসিআর, মানে কি অর্গানাইজেশনটার নাম,
Human Rights Watch. আপত্তি, হ্যাঁ হিউম্যান রাইটস ওয়াচ। হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগটা করেছে, সেই অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে কথা বলা হোক। আমি দেখলাম এখানে চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন সেটা এক পেশে, কারণ উনাদের বক্তব্যটা নেওয়া হয় নাই। সেটাও একটা বিরাট কোশ্চেন। আপনি একটা রিপোর্ট দেবেন, একটা মন্তব্য করবেন, কিন্তু যারা এর সঙ্গে জড়িত আছে তাদের বক্তব্য এখানে যাওয়া উচিত, তাদেরটাও শোনা উচিত।